বাংলাদেশ ভারত সম্পর্ক বিশ্বাস ও বন্ধুত্বের অন্য কোনো কিছু এতে প্রভাব ফেলবে না, দাবি দুই দেশের বিশ্লেষকদের। মাসকান্ডের শারমিন ভুয়া টেস্টের রিজেন্টের মিজানুর রিমান্ডে, মদতদাতাদের খুঁজছে পুলিশ। বন্যায় আরও অবনতির শঙ্কা, চারিদিকে কেবলই পানি, আশ্রয় নেওয়ার জন্য মিলছে না উঁচু স্থান। কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা, অর্থ সংকটের কথা বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। রাজধানীতে অস্থায়ী পশুর হাটে বেচাকেনা শুরু, স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও, ক্রেতার সংখ্যাও কম। করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুনির্দিষ্ট স্থানে জবাইয়ের বিকল্প নেই, বাধা নেই ধর্মীয় রীতিতেও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি নাহিদ সিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন কল কিংবা উন্নয়ন সহযোগী হয়ে চীনের হাত বাড়িয়ে দেয়া কোনো কিছুই বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন দুই দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক তা বিশ্বাসের, বন্ধুত্বের। আর এই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। বৈষম্য আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত গড়ে ওঠে বঙ্গবন্ধু ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে। আর সেই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারত আমাদের নিবিড় ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু, আর চায়না সম্প্রীতিকালে আমাদের একটি ডেভেলপমেন্ট পার্টনার। মোদী সরকার আসার পরে কত আমাদের বর্ডার প্রবলেম রিজলভ হয়ে গেল। আমাদের প্যান্ডেমিকের সময় ভারত সরকার যেভাবে এসেছে এই ফান্ডটা নিয়ে, এবং তার ফলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সাহায্য করতে পেরেছি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন মেগা প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে হাত বাড়িয়েছে চীন। টেলিফোনে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তবে আঞ্চলিক রাজনীতির এসব কোনো ঘটনাই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন উভয় দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। একটা টেলিফোন কল মানে দুজন প্রাইম মিনিস্টার কথা বলবে, এতে আপত্তি তো নেই। আমি তো আপত্তি কিছু দেখি না। দুটি দেশ যখন সম্পর্ক হয় তাদের একটা ইতিহাস থাকতে হবে। সবকিছুই বাংলাদেশ এবং ভারতের আছে, ভারত বাংলাদেশ আছে। অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না যে তাদের ভিতরে কোন রকমের সম্পর্কের ছেদ হতে পারে। বাংলাদেশ ভারতের সম্পর্ক চীন বাংলাদেশের সম্পর্কের তুলনা করা যায় না। আমার মনে হয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যা আছে সেটা আরো দৃঢ় হবে, আরো পরিষ্কার হবে, আরো ভালো হবে। চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়াতে ভারতবর্ষের খুব একটা কিছু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কোয়াইট ন্যাচারাল। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এখনও অনেক অভিন্ন ইস্যুতেই বাংলাদেশ ভারতের এক হয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে অভিমত দুই দেশের বিশেষজ্ঞদের। ভারতবর্ষের সঙ্গে যেখানে বাংলাদেশের সুসম্পর্ক আরো দৃঢ় হতে পারে সেটা হচ্ছে কানেক্টিভিটি ইস্যুতে। আরো আমাদের ট্রেন, আরো আমাদের রাস্তায় চলাচল, আরো আমাদের লোকজনের আসা যাওয়া আরো বাড়াবার দরকার। আমাদের সম্পর্কের স্টেবিলিটি অনেক বেশি, আমাদের বাইল্যাটারাল অনেক কিছু হচ্ছে। আঞ্চলিক রাজনীতির যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক অমলিন থাকবে বলে অভিমত উভয় দেশের কূটনীতিক সম্পর্ক বিশ্লেষকদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নকল N95 মাসকান্ডে শারমিন জাহানকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। একই সাথে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে রিমান্ডে এনে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার।
শুক্রবার দিনগত রাতে শাহবাগ থেকে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমিন জামানকে গ্রেফতার করে ডিবি। বিএসএমএমইউর করা মামলায় বলা হয়, নিম্নমানের মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারত। গ্রেফতারের আগে সব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করেন শারমিন। শনিবার দুপুরে তাকে হাজির করা হলে 3 দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় 3 দিন রিমান্ডের প্রার্থনার প্রেক্ষিতে 3 দিনই রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেন। তারা বড় ধরনের কোনো অন্যায়কারীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিক্ষিত উচ্চশিক্ষিত এই মহিলা শারমিনকে এই মামলায় জড়িত করে আজকে তাকে 3 রিমান্ডে তাকে পাঠালো। এদিকে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মইনুল ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পুলিশ বলছে, রিমান্ডে এনে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করে শাহেদ করিমের এই সমস্ত অপকর্মের সাথে তার সম্পৃক্ততা কতটুকু সে বিষয়টা আমরা জিজ্ঞাসাবাদের পরে আমরা আশা করি জানতে পারবো। গত 20 জুলাই উত্তরা পশ্চিম থানা পুলিশ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও মিজানুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার হন মিজান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ আর নেই। শনিবার দুপুর 2:55 তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত 25 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত 23 মে মোহাম্মদ শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়। শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের লেখা এক চিঠিতে সিএমএসডি সহ গোটা স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট মুক্ত করার অনুরোধ জানান। ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তীব্র হচ্ছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট, যার ফলে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ। এরই মধ্যে উজানের পানিতে আগামী 2 দিনে বন্যায় আরও অবনতির শঙ্কা রয়েছে। এদিকে ত্রাণ প্রতিমন্ত্রীর দাবি করছেন, বন্যায় সংকট নেই খাবারের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই অবস্থা খারাপের দিকে দেশের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সহায় সম্বলহীন দুর্গত এলাকার মানুষ। ফরিদপুরে 10 দিন ধরে বন্যার পানিতে অসহায় লক্ষাধিক মানুষ, যেখানকার 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঘরের মধ্যে পানি ঢুকছে 6-7 দিন ধরে। তারপরে ছোট ছোট বাচ্চা, গরু ছাগল। আমরা এই যে পানির ভিতর থাকি আমাদের হাত পা ঘা হয়ে যেতেছে। মুন্সিগঞ্জে গত 24 ঘন্টায় বেড়েছে পদ্মা নদীর পানি। তলিয়ে গেছে নদী সংলগ্ন টঙ্গিবাড়ি, লোহজং ও শ্রীনগর উপজেলার 13 ইউনিয়নের অধিকাংশ এলাকা। পানিবন্দী শতাধিক গ্রামের প্রায় 70,000 মানুষ। পদ্মার পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত রাজবাড়ির 4 উপজেলা। নিচু এলাকার বসতঘর ও ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। শুরু হয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানি সংকট। মানিকগঞ্জের 7 উপজেলার 6টি এখন বন্যা কবলিত। গত কয়েকদিনে পদ্মা, যমুনা সহ জেলার অভ্যন্তরীণ কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত শহরের বিভিন্ন এলাকা। সিরাজগঞ্জেও দীর্ঘস্থায়ী বন্যায় যমুনা পাড়ে তীব্র হচ্ছে ভাঙন। সদর উপজেলার 5 ঠাকুরি এলাকায় শতাধিক বসতভিটা বিলীন নদীগর্ভে। আত্রাই নদীর পানি বাড়ায় নাটোরের সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যে কারণে তলিয়ে গেছে সিংড়া পৌরসভার নদী তীরবর্তী বেশ কিছু এলাকা। এদিকে কুড়িগ্রামে ধরলার প্রবল ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব গ্রামের বিকল্প বাঁধও ভেঙে গেছে। এর ফলে গত 1 সপ্তাহের ব্যবধানে 60টি পরিবার ভাঙনের শিকার হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি ও পাকা রাস্তাঘাট। আবার কৃষি সবগুলো শেষ, এলা কি করি খাবো? চেয়ারম্যান মেম্বার কেউ কোনোদিন খোঁজ খবর নেয় নাই। এমন অবস্থায় প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণের সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। ত্রাণের কোথাও কোনো সংকট নাই। আমাদের কাছে যেমন পর্যাপ্ত মজুদ আছে, তেমনি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড লেভেলও পর্যাপ্ত মজুদ আছে। দেশের 31 জেলায় বন্যা দুর্গতদের জন্য 3,36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্লাবন রহমান, নিউজ 24।
উজানের পানির চাপে ভাঙন শুরু হয়েছে ভোলা সদর উপজেলার একটি ইউনিয়নে। এরই মধ্যে বেশ কিছু পরিবার নিঃস্ব হয়েছে। অনেকে আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অন্যত্র। নদী ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেও দায়ী করেছেন স্থানীয়রা। ভাঙন রোধে একটি বাজেট জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে অর্থ বরাদ্দের আগে কোনো কাজ শুরু হচ্ছে না সেখানে। জুনুর রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তেতুলিয়া নদী ঘেঁষা ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডের চিত্র এটি। এই এলাকা বেশ কয়েক বছর ধরে ভাঙনের শিকার। তবে এবছর নদীতে পানির চাপ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তাই ভাঙনের তীব্রতাও বেড়েছে। গেল এক সপ্তাহে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে নদী তীরের 3 কিলোমিটার অংশে অসংখ্য পরিবার ভিটে হারিয়েছে। অনেকে অন্যের জমিতে সরিয়ে নিয়েছে ঘর। এই নদী ভাঙ্গা লইয়া গেছে, এমন বিডা বাড়ি করার মতন ব্যবস্থা নাই। আমাদের বাড়ি ছিল 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম মাথায়, সেখান থেকে 3বার ভাঙ্গে আমরা পশ্চিম পূর্বে আইয়া উঠছি। আমাকে বাড়ি প্রথমে একবার ভাঙছে, এ নাই বাড়ি করছি, জায়গা জমিন যা ছিল সব ভাঙ্গা গেছে। এই নদীর কারণে, তেতুলিয়া নদীর কারণে আমাদের মসজিদ এই জায়গায় ভেঙে গেছে এবং কি মসজিদের সামনে অনেক কবরস্থান ছিল, কবরস্থানগুলো ভেঙে গেছে। এই এলাকায় বৈধ অবৈধ বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য বেশ। স্থানীয়দের দাবি, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে পাড়ের স্থায়িত্ব কমে যায়, ফলে নদীতে পানি বাড়লেই আতঙ্ক ভর করে মানুষের মনে। ড্রেজারের মাধ্যমে যে বালু উত্তোলন করছে ভেদুরিয়া লঞ্চঘাটের সামনে থেকে, যার জন্য এই বালু উত্তোলনের কারণে এই ভাঙন বৃদ্ধি পেয়েছে। সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান এই নদী ভাঙনে হুমকির মুখে। ভাঙন ঠেকাতে জরুরি কোনো কাজ সম্ভব নয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এজন্য অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। ওই জায়গায় যে পরিমাণ ব্যাগ লাগবে বা যতখানি এলাকা কাভার করা দরকার, এটা ইমার্জেন্সি মিট আপে হবে না। এটা আমরা এই বছর যে আমরা নন ডেভেলপমেন্ট রেভিনিউ বাজেট পাবো, ওই বাজেট প্রস্তাবনায় আমরা ওটা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় ভেদুরিয়া গ্যাস ফিল্ড, নির্মাণাধীন টেক্সটাইল ইনস্টিটিউট সহ বেশ কিছু স্থাপনা এখন হুমকিতে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লালমনিরহাট থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ট্রেনটি কিভাবে লাইনচ্যুত হলো আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? ধন্যবাদ জিহান। আপনি যেমনটি জানেন যে আসলে এটি লালমনিরহাট যে ট্রেনটি রয়েছে, এটি হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এবং এটি ঢাকা থেকে রাত্রে ছেড়ে এসেছে এবং বঙ্গবন্ধু থানা যে পূর্ব পার রয়েছে, সেই পূর্ব পারের এই জায়গাটিতে ইঞ্জিন বগি সহ 4টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। আমি একটু দেখাতে চেষ্টা করছি আপনাকে যে আসলে মূলত 12:30টার দিকে দিবাগত রাত 12:30টার দিকে আসলে মূলত এই ইঞ্জিন বগি সহ 4টি বগির ট্রেন আসলে লাইনচ্যুত হয়েছে এবং এতে করে যে যাত্রী যে হতাহত বা আহত সেটি কিন্তু আসলে ঘটেনি। তবে এখন কিন্তু উদ্ধার কাজ চলছে, অর্থাৎ ভোরের থেকে উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই 3টি বগি উদ্ধার করা হয়েছে এবং আরেক ইঞ্জিন যে বগিটি রয়েছে সেটি আসলে উদ্ধার কাজ চলছে এবং এই জায়গাটি হচ্ছে বঙ্গবন্ধুর যে সেতু রয়েছে সেই সেতুর পূর্ব পার অংশে এবং এটি এই অঞ্চলে আসলে এর আগেও কিন্তু একবার দুর্ঘটনা এরকম ঈদের আগে ঘটেছিল এবং আসলে এই ঘটার ফলে কিন্তু অনেকটাই উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের যে ট্রেন যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং যে ট্রেনটি আসলে যে লাইনচ্যুত হয়েছে এটি হচ্ছে লালমনিরহাট এক্সপ্রেস। এটি ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস। তো এটি হচ্ছে আপনার আজ 4:30টার দিকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। আমরা একটু কথা বলবো এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত হতাহত হয়নি। তবে যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তারা আসলে কাজ করছেন। তারা বলছেন যে 1 ঘন্টার মধ্যেই তারা ট্রেনটি আসলে ছেড়ে দিবেন, এ ধরনের
তারা বলছেন আর কি। আমরা একটু কথা বলবো, এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা আসলে কাজ করছেন। আপনি একটু বলবেন যে এই যে ট্রেন বগিটি আসলে কিভাবে লাইনচ্যুত হলো এবং কয়টার মধ্যে আসলে আপনারা ট্রেনটি ছাড়বেন? ধন্যবাদ। আমরা এখানে 23:17 এখানে আমরা লাইনচ্যুত হওয়ার খবর পাই। এরপরে আমরা জানতে পারি যে এখানে ট্রেনটির একটি ইঞ্জিন এবং 3টি কোচ এটি লাইনচ্যুত হয়েছে। কি কারণে লাইনচ্যুত হয়েছে সেটি একটি তদন্তাধীন বিষয়। সুতরাং আমরা এখানে আমাদের ডিআরএম পাকশি মহোদয় 4 সদস্যের একটি কমিটি ফর্ম করেছেন। আমরা সেটির তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত শেষে আমরা এটা বলতে পারবো যে আসলে কি কারণে এখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বাট আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করছি আগামী 1 ঘন্টার মধ্যে আমরা ট্রেন চালাতে সক্ষম হব। কয়টা দিকেই হয়েছিল এবং আসলে এটা বেসিক্যালি 11:17 এখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে গত রাতে, আপনি জানেন। এবং তারপর থেকে আমাদের টিম এখানে আমরা এসছি, রাতেই চলে এসছি এবং আমাদের যে সমস্ত আনুষঙ্গিক কাজ ছিল সেটা আমরা করছি। ঢাকা থেকে আমাদের রিলিফ ট্রেন এসেছে, সেটি 4:30 নাগাদ এখানে এসে পৌঁছেছে। তারপরেও তারা কাজ শুরু করে এবং আমরা 3 ঘন্টা, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 3টি কোচ আমরা এখান থেকে সরিয়ে নিয়েছি। আমাদের ইঞ্জিনটাও এখন প্রায় অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক আশা করছি যে আমরা এখান থেকে সরিয়ে 1 ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হব। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন রেল লাইনের কাজও চলমান রয়েছে, এটি এখন ট্রেন চলাচলের উপযোগী হয়েছে। সুতরাং আমাদের আর কোনো প্রকার বিলম্ব হবে না আশা করছি। কতগুলো ট্রেন এখন বর্তমানে আটক আছে আর কয়টা নাগাদ আপনারা ট্রেনটি আসলে স্বাভাবিক হবে? আগে এই স্টেশনের আগে বিবি ওয়েস্ট এবং এর আগে টাঙ্গাইল, মহেরা এবং মির্জাপুরে আমাদের টোটাল 6টি ট্রেন এখানে আটকা পড়েছে। আমরা আশা করছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি স্বাভাবিক হবে আর কি। যাত্রীর কোনো ক্ষতি হয়েছে কিনা? না, এখানে আমরা যাত্রীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি। আমি বলতে চাই যে এখানে এলএম সাহেব যিনি ছিলেন তিনি খুব স্বাভাবিক, যখনই বুঝতে পেরেছেন যে ট্রেনটি ডিরেল হয়েছে সাথে সাথেই তিনি এটি অটো ব্রেক কষে এখানে থামানোর চেষ্টা করেছেন এবং পিছনে যিনি গার্ড ছিলেন তিনিও দক্ষতার সাথে ব্রেকটা অ্যাপ্লাই করেছেন। ফলশ্রুতিতে আমরা এখানে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। এর আগেও তো আমরা দেখেছি, ঈদের আগেও ঠিক এই জায়গাটি আসলে ট্রেন মানে দুর্ঘটনা ঘটেছিল। তো সেক্ষেত্রে আসলে যে বারবার দুর্ঘটনা ঘটছে একই জায়গায়, আসলে এটা কি মনে হচ্ছে আপনার? বেসিক্যালি আমরা এই জায়গাটা আপনি দেখছেন এখানে 4 রেল কনফিগারেশন, তো আমরা এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে এখানে কিছু স্টেপও নিয়েছি যাতে করে ফার্দার এখানে কোনো ধরনের ড্রিলমেন্ট না হয়, সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং আগামী ঈদের পরপরই আমরা এটা এনশিওর করব যে এই প্রান্ত এবং বিবি ওয়েস্ট প্রান্ত, এই 2 প্রান্তে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সেটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আশা করি এরপরে আর এখানে ওরকম খবর হবে না। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তারা বলছেন যে আসলে কয়েক ঘন্টার মধ্যেই এই তারা স্বাভাবিক করার জন্য, তারা উদ্ধার করার জন্য তারা বলছেন এবং প্রায় 6টি বগি কিন্তু 6টি ট্রেন এখন কিন্তু বর্তমানে আটকা পড়েছে এবং এটি আসলে এক ধরনের কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে এই অঞ্চলের যাত্রীরা কিন্তু আসলে তাদের পড়তে হয়েছে এবং বিশেষ করে আসলে একই জায়গায় কিন্তু আসলে এর আগেও ঈদের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু বারবার দুর্ঘটনায় তারা এটা আসলে কর্তৃপক্ষরা কিন্তু যে এটি সৎ উত্তর সেটি কিন্তু আসলে তারা দিতে পারছেন না। তবে তারা বলছেন যে খুব শীঘ্রই এবং এটি যে মেরামত এবং যে ট্রেনটি উদ্ধার সেটি তারা করবেন, এ ধরনের কর্তৃপক্ষ তারা আমাদেরকে বলছেন। তবে এখন পর্যন্ত আসলে যে যাত্রীর যে হতাহত সেটি কিন্তু হয়নি, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। জিচান, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে। ধন্যবাদ আতিক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ।
আসছে কোরবানির ঈদে চামড়া সংগ্রহ এবং তার প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। মহামারীর সাথে যোগ হয়েছে বন্যা, এছাড়া প্রণোদনার অর্থ পাওয়া নিয়েও আছে নানা জটিলতা। এমন বিবিধ সংকটে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর চামড়া সংগ্রহের জন্য অন্তত 5 থেকে 600 কোটি টাকা নগদ অর্থ প্রয়োজন, যা পাওয়া না গেলে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব নয়। অন্যদিকে বিশ্ববাজারেও কমেছে চামড়াজাত পণ্যের চাহিদা ও রপ্তানি। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে ঈদুল আজহায় 1 কোটি 10 লাখের মতো পশু জবাই হয়, যেখানে 40 থেকে 45 লাখ গরু মহিষ। ঈদে জবাই হওয়া পশুর চামড়ার মান ভালো হওয়ায় ট্যানারিগুলো মোট চামড়ার 50% সংগ্রহ করে এই সময়। যদিও এবছর একাধিক দুর্যোগের কারণে পশু কোরবানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছে নানা মহল। তবে কোরবানি ঘনিয়ে আসলেও চামড়া খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়া এবং প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে এখনও জটিলতা কাটেনি। এক্ষেত্রে জামানত সহজ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। আসন্ন কুরবানি মোকাবেলা করার জন্য সম্মিলিত সমন্বিত প্রয়াস দরকার। শিল্প মালিকদের আর্থিক সমস্যার জরুরি ভিত্তিতে সমাধান দরকার। সাভারের ইনফ্রাস্ট্রাকচার ত্রুটিগুলো সম্পূর্ণ করা দরকার। প্রণোদনা প্যাকেজের নিয়ম নীতি শিথিল করা দরকার। আগের মতোই আছে, নতুন করে আমাদের কিছুই হয়নি। এছাড়া আমাদের কাছে নগদ অর্থ প্রবাহ অনেক কম, সুতরাং সব মিলিয়ে সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যেন খুব দ্রুত আমাদের এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ট্যানারি মালিকদেরকে আশ্বস্ত করতে পারে ব্যাংকগুলি। পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে না পারায় রপ্তানি ঝুড়িতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা চামড়া খাতে নেমে এসেছে বিপর্যয়। সদ্যবিদায়ী অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় কমেছে প্রায় 22%। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে বিশ্ববাজারে অর্ডারের পরিমাণ 30 থেকে 40% কমে গেছে। তাই এই শিল্পকে ঘুরে দাঁড়াতে এবারের কোরবানিতে যথাযথভাবে চামড়া সংগ্রহ এবং সরকারের বাড়তি উদ্যম প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। যারা কাঁচা চামড়া সংগ্রহের সাথে বিক্রির সাথে যুক্ত থাকেন, সেই বাজারটি মনিটরিং এ রাখা উচিত। পরিবহন ব্যবস্থা ঠিক রাখার উদ্যোগ নিতে হবে, বিশেষ করে বন্যা কবলিত এলাকায়। এই সময়ে চামড়া সংগ্রহের জন্য যাতে ঋণ পেতে পারে সেটা সহজলভ্য করতে হবে। তারা সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন সেই উদ্যোগ নিতে হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে চামড়া শিল্পের বিশ্ববাজার 20,000 কোটি ডলারের হলেও সেখানে বাংলাদেশের হিস্সা 0.5%-এরও কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের অস্থায়ী হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে শুরু থেকে ক্রেতাশূন্য পরিস্থিতিতে অনেকটাই হতাশ বিভিন্ন জেলা থেকে আগত পশু বিক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মানাতে অনেকটাই ব্যর্থ ইজারাদাররা। হাটে দর্শনার্থীরা আসছেন শুধু দাম যাচাই করতে। এক্ষেত্রে পশুর ওজন অনুযায়ী দাম নির্ধারণের সুবিধা থাকায় অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন অনেকেই। রাজধানীর কয়েকটি হাট ঘুরে আরও জানাচ্ছেন সৈয়দ রাহান। বিল্লাল হোসেন নিজের গৃহপালিত দুটো গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছেন রাজধানীর আফতাবনগর পশুর হাটে। করোনা ভাইরাস আতঙ্কে হাটে নেমেই তাই নিজের আদরের গরুগুলোকে পরিষ্কার করছেন নিজ হাতে। কুষ্টিয়া থেকে নিয়ে আসি, এখন ভাইরাস চলছে, নামাই ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখছি আমি। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলা থেকে পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে ট্রাক ভর্তি গরু। তবে ক্রেতা শূন্যতায় কিছুটা হতাশ ব্যাপারীরা। মাছ রাখছি এই জায়গায়, পানি খিলাচ্ছি তো এই দিকে মাছ পড়ি নাই, গরু ভয় করে। পরিস্থিতি এখন পর্যন্ত গরু বিক্রি করতে পারিনি, আশা করি ভালো বাজার পাবে। হাট কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানাতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। ব্যাপারীদের কিন্তু আমরা আগেও মাস্ক ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি, কেউ মাস্ক ছাড়া আসলে আমাদের পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া। আর দর্শনার্থীরা বলছেন হাটে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়, তবুও রেওয়াজ মেনে পশুর হাট থেকেই কিনতে চান পছন্দের গরু। অনলাইনে কিনা আমি ওইরকমই করি না, যেহেতু আমি আমার আছে, আমার ভাইয়ের ছেলে আছে, নিয়ে আসছি এখানে, নিজে দেখবো কিনবো। বারবার করে যে মাইকিং করতেছে যে ওই যে দূরত্ব বজায় রাখার জন্য, সেটা কি আদৌ পসিবল না, এটা একটু দেখলেই বোঝা যায়। তবে আর্থিক সংকটের কারণে এবার ছোট ও মাঝারি আকারের গরু ক্রেতাদের পছন্দের শীর্ষে বলেও জানায় দর্শনার্থীরা।
সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির হাট। কোরবানির বাকি আর বেশি দিন না থাকায় হাটে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। ভারত মিয়ানমারের গরুর চেয়ে বাজারে দেশীয় গরুর সংখ্যাই বেশি, তবে দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। এদিকে কোরবানির নানা উপকরণ তৈরিতে ব্যস্ত কামাররা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আর মাত্র এক সপ্তাহ পরই কোরবানির ঈদ। শেষ সময়ে জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। মুখে মাস্ক পরে এবং হাতে স্যানিটাইজার দিয়েই হাটে ক্রেতাদের প্রবেশ বাধ্যতামূলক করেছে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। তাই মাস্ক পরেই ক্রেতারা ছুটছেন হাটে। বিক্রেতারা বড় সাইজের গরুর বিভিন্ন নাম দিয়ে হাক ডাক দিচ্ছেন। দেশি গরুর দাম একটু বেশি বলেও জানান তারা। 4টে গরু বিক্রি হয়ে গেছে, এইটা হচ্ছে হরিয়ান গরু। ক্রেতারাও আসতেছে, মোটামুটি দেখতেছে গরুর দাম সীমিত আছে। হাটে ক্রেতাদের লাল রঙের গরুর দিকেই ঝুঁকতে দেখা যায়। একটু কম দামের আশায় কেউ আবার ঘুরে ফিরে দেখছেন পছন্দের গরু, আবার শেষ সময়ে আরো দাম কমবে কিনা তার অপেক্ষাতেও রয়েছেন কেউ কেউ। বাজারে গরু আছে, কিন্তু লাল গরুগুলোর তুলনামূলক দাম অনেক বেশি। গরুর দাম একটু বেশি, আর একটু কম হওয়ার দরকার ছিল। চট্টগ্রাম নগরীতে প্রতি বছর 8টি হাট বসলেও এবার বসেছে 7টি। ইজারাদাররা বলছেন হাটে গরুর সংকট নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট করা খুব কঠিন। তবুও চেষ্টার কোনো ত্রুটি নেই। মাস্ক ব্যবহার করার জন্য বলতেছে, আমরা মাইকিং এর ব্যবস্থা করছি। এইভাবে আশা করতেছি সবাই পূরণ করে চলতেছে। অন্যদিকে কোরবানির দিন যত ঘনিয়ে আসছে কামারদের ব্যস্ততা ততই বাড়ছে। একদিকে হাপুড়ে আগুনের শিখা, অন্যদিকে হাতুড়ি পেটানোর টুংটাং শব্দে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি। তবে গত বছরের তুলনায় এবার বাজার বেশি ভালো নয় বলে জানান কামাররা। সারা বছর কাজ থাকে না, কোরবানি আসলে কাজ থাকে, করোনার জন্য একটু কাজ কম। দাও চুরি নিয়ে আসছে ধারণ জোড়া, অন্য জায়গা থেকে এখানে একটু দাম বেশি। বছরের 11 মাস কাজ না থাকায় কোরবানির ঈদের মাসেই আয় বাড়াতে শত চেষ্টা কামারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনির্দিষ্ট স্থানে জবাই করাই এই করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কোরবানির সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে গণ্য হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ধর্মীয় রীতিতে কোনো বাধা নিষেধ নেই, আর এর জন্য নির্ধারিত স্থানে কোরবানি দেয়ার উৎসাহিত করার জন্য নাগরিকদের মধ্যে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বিশাল গরু ছাগলের হাট। ঢাকা শহরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পশুর হাট। কোভিড-19 হাত দিয়েছে গরুর হাটের প্রচারণাতে। যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধির নানান বাণী। গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা সম্ভব তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমন আলোচনায় আছে ধর্মীয় রীতিতে নিজ আঙিনায় কোরবানির প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়া সম্ভব কিনা। অন্য যে কোনো বারের তুলনায় এবারের হাটে ক্রেতার সংখ্যাও কম। আর যারা এমন ঝুঁকিতেও এসেছেন তারা বলছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য সরকারের এখন কঠোর হওয়া উচিত। সরকার পদক্ষেপ না নিলে জনগণ আপনারা এটাতে কোনো রকম করবে না, সাড়া দিবে না। আমরা পূর্বেও দেখেছি যে নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু আমরা সবাই সেটা মানিয়ে নিয়ে অনেক সময় দেখা গেছে, কিন্তু এটা যেন এবার কঠোরভাবে এটা করা হয়। এতে যেমন ধর্মীয় রীতিতে কোনো বাধা নেই, তেমনি কমবে স্বাস্থ্য ঝুঁকিও, বলছেন বিশেষজ্ঞরা। আমাদের একটি ঐতিহ্য ছিল যে আমরা নিজ হাতে কোরবানি করি, বাড়ির সামনে করি। এটা শরীয়তের আবশ্যিক অংশ নয়, জরুরি কিছু নয়। কোনো প্রতিবন্ধকতা থাকলে বা এখনকার সময়ে কোভিডের ভয়ে করোনার সংক্রমণ এড়ানোর জন্য এটি দূরেও করা যাবে। এলাকা ভিত্তিক একটি জবাইখানা তৈরি করা, সেখানে প্রশিক্ষিত মানুষজন পশু জবাই করবে এবং তারা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, গ্লাভস পরে জবাই করবে এবং মাংস তৈরি করবে। নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ে উৎসাহ বাড়াতে এবার ব্যাপক প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এখানে কিন্তু আমরা যে 256টা আপনার জবাই করার জায়গা করেছি, এই জায়গাগুলোতে আমরা কিন্তু লোকজনকে উৎসাহিত করার চেষ্টা করছি। তো এবারকার প্রেক্ষাপটে আমরা এটাকে আরো জোরদার করে আমরা সবার মধ্যে প্রচারণা করার চেষ্টা করছি। বিশেষজ্ঞরা বলছেন শুধু কোরবানির সময়ই নয়, সাধারণভাবেও অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও পশু জবাই কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা না গেলে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব হবে না। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।
যশোরে 250 শয্যা জেনারেল হাসপাতালে টাকা ছাড়া কোনো সেবাই মেলে না। সরকারি ওষুধ সরবরাহ থাকার পরও চিকিৎসকরা সেবা প্রার্থীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করেন। আবার চিকিৎসকরা নিয়মিত রোগী দেখেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। যদিও এসব মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ, বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরে 250 শয্যা জেনারেল হাসপাতাল। জেলা সদরে অবস্থিত সরকারি হাসপাতালটিতে যশোর ছাড়াও নড়াইল, ঝিনাইদহ, মাগুরা সহ পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও রোগীরা আসেন। করোনাকালে চিকিৎসা সেবায় হাসপাতালটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটিতে প্রতি পদে পদে গুনতে হয় বাড়তি টাকা, আর ডাক্তাররাও নিয়মিত রোগী দেখেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারকে হয়তো ডেকে আবার বলে ডাক্তার আসতে পারছে না, এই বলে মানুষের সঙ্গে খুব হয়রানি করছে। স্যালাইন পুশ করাতে গেলেও তার হ্যান্ড গ্লোভস কিনে দিতে হচ্ছে, একটা নল ঠিক করে নিতে গেলেও তার বিনিময়ে টাকা দিতে হচ্ছে। একটু ভিড়ের কারণে এই 3 তলা নিয়ে এসে এখন টাকা দাও। 40 টাকা দিতে হলো আমার, নিচে তো উপরে আনছে আমার মেয়ের। হাসপাতালে ট্রলি থাকার পরও সংকটাপন্ন রোগীকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে এক্স-রে করতে, কারণ ট্রলি নিলেই গুনতে হয় টাকা। এছাড়া বিনামূল্যে সরবরাহ করার কথা থাকলেও তা বাইরে থেকে কিনতে হচ্ছে। ডাক্তারের সংকট, একজন ডাক্তার রোস্টার অনুযায়ী ডিউটি করে, 5 দিন পরে একদিন আসে। ডাক্তারকে না থাকলে একবার তো 5 বার ডাকতে আসছে, তারপরেও আসতে না, গ্রাহ্যই করছে না। পদে পদে হয়রানি আর অতিরিক্ত ফি নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। বলছেন অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তিনি। প্রতিটা জনেই আমাদের ডাক্তারের একটা তালিকা করা আছে, রোস্টার করা আছে, সেই অনুযায়ী তারা রাউন্ড দেয়। সরকারি যে বিধিবিধান আছে তার বাইরে কোনো চিকিৎসক বা কোনো স্বাস্থ্যসেবা দান কর্মী কোনো রোগীর কাছ থেকে টাকা নিয়েছে এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি বা আমি পাইনি। যদি এরকম কোনো অভিযোগ আসে আমি তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের জন্য অন্তর্ঘাত হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা কনসালের। তবে তিনি দাবি করেন মার্কিন এই সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করবে চীন এবং টেক্সাসে তাদের কার্যক্রম বন্ধ করবে না। তবে তার এমন বক্তব্যের পরও শুক্রবার হিউস্টনে চীনা কনসুলেট প্রাঙ্গণে মার্কিন ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে। অন্যদিকে সিঙ্গাপুরে এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে কূটনৈতিক দ্বন্দ্ব। দুই দেশই নানা অভিযোগে পাল্টাপাল্টি দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দুই দেশের সম্পর্কের জন্য অন্তর্ঘাত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চীনা কনসাল কাই ওয়েই। শুক্রবার এক খোলা চিঠিতে হিউস্টনের চীনা কনসাল জানান, চীনা সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যগুলির মধ্যে বিনিময় স্থগিত করা হবে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী 72 ঘন্টা পেরিয়ে যাবার পর শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কনসুলেটে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে এবং বাণিজ্য, করোনা মহামারী, উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, হংকংয়ের বিতর্কিত নতুন নিরাপত্তা আইন সহ বেশ কটি ইস্যুকে সামনে রেখে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের জবাবে চীনের চংডু শহরের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দেয় চীনা প্রশাসন। শুক্রবার এই নির্দেশ আসার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দূতাবাসের সামনে জড়ো হয় কমিউনিজম বিরোধী বহু মানুষ। অন্যদিকে সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, জুন ওয়েই ইয়ো ওরফে ডিকসন ইয়ো নামের ওই ব্যক্তি মার্কিন রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের কাজে লাগিয়েছেন। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই স্বীকারোক্তির কথা প্রকাশ পেল। নাহিদ সিহান, নিউজ 24।
দোহা শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে তালেবানরা আফগান বাহিনীর বিরুদ্ধে সহিংসতা আরও বাড়িয়ে দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আফগান সরকারের তথ্য মতে সেখানে ফেব্রুয়ারি শেষ থেকে জুনের শেষ নাগাদ গড়ে 50টি সহিংসতার ঘটনা ঘটছে, যা গেল বছরের এই সময়ের চেয়ে সহিংসতার চেয়ে 34% বেশি। বলা হয় তালেবান ও সরকারের বিরোধী অন্যান্য দলগুলো দিনে 40টি হামলা বা নাশকতার পিছনে জড়িত। বাকি 10টি ঘটনার জন্য আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করা হচ্ছে। এসব হামলায় বহু বেসামরিক ও বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছে। অথচ দোহা শান্তি চুক্তিতে তালেবান গোষ্ঠী সহিংসতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল। আর চুক্তির 5 মাস পরও চুক্তির কোনো অঙ্গীকার তালেবানরা রক্ষা করেনি বলে অভিযোগ আফগান সরকারের। আফগানিস্তানের সরকারি বাহিনী বুধবার দেশের পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনাকে এই চুক্তির বরখেলাপ প্রমাণ করে বলে জানায়। ওই দিন সেখানে বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ 45 জন নিহত হয়েছে। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আগের চেয়ে বেশি খারাপ অবস্থার দিকে যাচ্ছে কোনো কোনো দেশ। এরই মধ্যে বিশেষভাবে সংকটজনক অবস্থায় স্পেন রয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটিতে নতুন সংক্রমণ বাড়তে শুরু করায় স্পেন থেকে আসা যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। গেল কয়েকদিন ধরে দেশটিতে প্রতিদিন 1 থেকে 2,000 মানুষ আক্রান্ত হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে প্রবল মাত্রার সংক্রমণ। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 64,000 এবং মারা গেছে 855 জন। আর দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে মারা গেছে 1,111 জন। তবে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো জানিয়েছেন কয়েক দফা পজিটিভ আসার পর এবার তার কোভিড-19 টেস্ট নেগেটিভ এসেছে। ভারতের অবস্থাও বেশ নাজেহাল। নতুন করে আক্রান্ত 48,000 মানুষ, মারা গেছে 690 জন। সারা বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 2,53,000-এর বেশি মানুষ, আর মারা গেছে 6,630 জন। এ নিয়ে সারা বিশ্বে মোট সংক্রমণ 1,61,85,000-এর বেশি মানুষ, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 6,47,000। চলতি বছর নয় 2021-এ বিশ্বের সব দেশের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। শুক্রবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে আগামী 27 জুলাই দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে যাচ্ছে রাশিয়া। অন্যদিকে ভ্যাকসিন তৈরিতে তৎপরতা বৃদ্ধিতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে $1 বিলিয়ন ঋণ প্রস্তাব দিয়েছে চীন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে এটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এই ঘটনায় কাঙ্ক্ষিত ভ্যাকসিন এ বছরে মানুষের হাতে পৌঁছাবে বলে মনে করা হচ্ছিল। তবে কার্যকর একটি ভ্যাকসিন এ বছর পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও বলেছেন একই কথা। that I think important have to do with wearing masks. একটি ভ্যাকসিন এরই মধ্যে নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। অন্যান্য দেশও টিকা তৈরিতে জোর তৎপরতা চালাচ্ছে। তবু ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন পাওয়া সম্ভব হবে না। আগামী বছরের শুরুতে অথবা মাঝামাঝিতে তা সবার হাতে পৌঁছতে পারে। That showed children up to 10 years old. এদিকে ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনালো রাশিয়াও। আসছে 27 জুলাই মস্কো ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে যাচ্ছে বলে জানায় রুশ সংবাদ মাধ্যম। অন্যদিকে চীনের তৈরি ভ্যাকসিন কিনতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে $1 বিলিয়ন ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে বেইজিং। আসমাতুলি, নিউজ 24। এই ছিল এখনকার মতো আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।